দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি, অধ্যাপক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারের কাছে। যেমনটি বলছিলাম স্যার যে আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। শুরুতেই আপনার কাছে আমি যে বিষয়টি সম্পর্কে জানতে চাইব যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমাদের কাছে পরিচিত, কিন্তু রাজনীতির জায়গা থেকে তার যে বিশেষত্ব বা তার যে জায়গা সেটা আসলে আমরা কিভাবে নির্ণয় করব, তিনি আসলে কোথায় আছেন? আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। আমি আপনার সাথে কথা বলার শুরুতেই তার স্মৃতির প্রতি, তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ইতিহাস কখনো কখনো কোন ব্যক্তিত্বকে রাষ্ট্র জীবনের বা জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে বাঁকে ইতিহাস কখনো নিজেই শূন্যস্থান পূরণ করে নেয়, আবার অনেকে এই ইতিহাস দ্বারা সামনে এসে ইতিহাস সৃষ্টি করেন। জিয়াউর রহমান হলেন এই দুটোই। সেই ৭১ সালের ভয়াবহ দিনগুলোতে, মুক্তিযুদ্ধের আগে যখন আর্মি ক্র্যাকডাউন করলো ঢাকায়, রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়ে গেছিল, পুরো ব্যর্থ, যে যেদিকে পেরেছে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছে। সেই ঘনঘোর দুর্দিনে দিশাহীন, ভাষাহীন, বিভ্রান্ত, উদ্ভ্রান্ত একটা জাতির সামনে আলোকবর্তিকার মতো আবির্ভূত হয়েছিলেন জিয়াউর রহমান। এবং তিনি সেই ২৫শে মার্চের রাত্রেই তিনি ঘোষণা করলেন আমরা উই রিভল্ট, এবং পরের দিন তিনি স্বাধীনতার ঘোষণা করলেন। বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এই স্বাধীনতার ঘোষণা। আমি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে সুযোগটা পেয়েছিলাম বা সৌভাগ্য হয়েছিল, সেটার পিছনে জিয়াউর রহমানের এই ঘোষণাটা খুব কাজ করেছিল। আমি তখন ১০ম শ্রেণীর ছাত্র। আমার মনে হলো যে আমাদের জন্য কিছু একটা করতে হবে দেশের জন্য। এই সময় এই ঘোষণাটা আসলো, আর কাহা জায়গা, মানে আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছিল, সারা দেশের মানুষ জেগে উঠেছিল। তো এই স্বাধীনতার ঘোষণা দিয়েও যদি জিয়াউর রহমান আর কোনো কিছু না করতেন, তবুও ইতিহাসে তার যে স্থান সেখানেই থাকতো। কিন্তু তারপরে আরো অনেকগুলো কাজ তিনি করেছেন যেখানে তিনি অন্যদের চাইতে একেবারে আলাদা। সেটা হলো, ধরেন, স্বাধীনতার ঘোষণা দিলেন, নিজে মুক্তিযুদ্ধ অর্গানাইজ করলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীর উত্তম ছিলেন। আবার যখন স্বাধীনতার যুদ্ধ শেষ হলো, মুক্তিযুদ্ধ শেষ হলো, তিনি কিন্তু কোনো কিছু প্রত্যাশা করেননি। তিনি তার যথারীতি তার কর্মস্থলে ফিরে গেছেন, কোনো কিছুই প্রত্যাশা করেননি। কিন্তু স্বপ্নভঙ্গের যন্ত্রণা, ৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত যে বাংলাদেশ, সেটা তো এক ধরনের কসাইখানা ছিল। ২৭,০০০ রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে ১০ থেকে ১৫ লক্ষ লোক মারা গেছিল ১৯৭৪ সালের দুর্ভিক্ষে। তারপরে ৪র্থ সংশোধনী করে দেশের সকল সংবাদপত্র এবং রাজনৈতিক দল ব্যান করে দেওয়া হয়েছিল। এইরকম শ্বাসরুদ্ধকর সময়ে আপনার যখন ১৫ই আগস্টের ঘটনাটা ঘটলো, তারপরে আবার বিভ্রান্তি, আবার ৩রা নভেম্বরের ঘটনা হলো পাল্টা প্রতি বিপ্লব। এই দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ যখন টালমাটাল, সেই সময় আবারও আলোকবর্তিকের মতো জিয়াউর রহমানের আবির্ভাব। ৭ই নভেম্বরে সিপাহী জনতা গৃহবন্দী জিয়াউর রহমানকে উদ্ধার করে তার হাতে রাষ্ট্রটাকে অর্পণ করলেন। তাহলে জিয়াউর রহমানের ১ নম্বর অবদান হলো স্বাধীনতার ঘোষণা, ২ নম্বর অবদান হলো ৭ই নভেম্বরের বিপ্লবের তিনি নায়ক, এবং ৭ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়ে তিনি কি করলেন? যে মানবাধিকার দেশের ঠিক বিতাড়িত হয়ে গেছিল, তিনি সেটাকে ফিরিয়ে আনলেন। যে আপনার গণতন্ত্র হারিয়ে গেছিল, সেই বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসলেন। এবং ন্যায় বিচার, ইনসাফ যেটাকে বলি আমরা এখন, এই ৩টা জিনিসকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। আইন শৃঙ্খলা বলতে বাংলাদেশে কিচ্ছু ছিল না, তিনি সে আইনের শাসন ফিরিয়ে আনলেন। প্রশাসন, পুলিশ, আপনার নির্বাহী বিভাগ, মানে যতগুলো বিভাগ আছে রাষ্ট্রের, সবকটা বিভাগকে তিনি সুসজ্জিত করে সঠিক নির্দেশনা দিয়ে একটা ইতিবাচক প্রবাহ সৃষ্টি করলেন। কর্মযজ্ঞ শুরু হয়ে গেল বাংলাদেশে। যে হাতগুলোকে ৩.৫ বছরে ভিক্ষার হাতে পরিণত হয়েছিল, সেই ভিক্ষুকের হাতগুলোকে তিনি কর্মীর হাতে পরিণত করলেন। এবং যে দেশে ৭৪ সালে দুর্ভিক্ষে ১০ থেকে ১৫ লক্ষ লোক মারা গেছে না খেয়ে, সেই দেশকে তিনি মাত্র ১.৫-২ বছরের মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করলেন। তারপরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান, যেটা আমাদের রাষ্ট্রনায়ক বা আমাদের ইতিহাসের ১০০০ বছরের ইতিহাসে এই কাজটা কেউ করেনি, সেটা হলো তার বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাপারে আমি বলবো যে এটা রাষ্ট্র দর্শন বা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন। এই কাজটা এমনই গুরুত্বপূর্ণ যে আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল, আমরা মুক্তিযুদ্ধে গেলাম, দেখলাম যে বাঙালিরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে,
চাকমারা করেছে, মারমারা করেছে, মুরংরা করেছে, গারোরা করেছে, সাঁওতালরা করেছে, ওরা করেছে, ইভেন বিহারিদের একটা বিরাট অংশ মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে কাজ করেছে। স্যার এখান থেকে আপনাকে একটু থামিয়ে আমি জানতে চাইবো যে বিষয়টা সম্পর্কে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা রাজনৈতিক আদর্শ ছিল নিঃসন্দেহে। আপনি যেমনটি বলছিলেন সেই সূত্র ধরে বলতে চাই যে সেনাপ্রধান থেকে তো উনি রাষ্ট্রপ্রধান হলেন, তো সেই জায়গাতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা আসলে কি ছিল? সেই কথাই বলতে যাচ্ছি যে 1 নম্বর রাজনৈতিক আদর্শ যে একটা মানে বিভ্রান্ত, বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, রক্তাক্ত জনপদকে তিনি সত্যিকার অর্থে একটা সভ্য সুন্দর দেশে পরিণত করলেন। 2 নম্বর হলো গণতন্ত্র হারিয়ে গেছিল, সেটাকে তিনি ফিরিয়ে নিয়ে আসলেন। তারপরে ভিক্ষার হাতগুলোকে তিনি, যে দেশকে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বটমলেস বাস্কেটকে তিনি খাদ্যে সম্পূর্ণ করলেন। এবং তার রাজনৈতিক দর্শন, যেটা কথা বলছি যে 1000 বছরের বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান এই বাংলাদেশি দর্শন, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদটা মূলত কি? মূলত জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক চিন্তা। এখানে তিনি কিভাবে এটা খুঁজে বার করলেন যে 15 বছর হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক এত কিছু ধ্বংস করেছে, চেঞ্জ করেছে, কিন্তু জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি চেঞ্জ করতে পারেন না। এটা এতটাই অনিবার্য। কারণ হলো ওই যে কথা বলবো যে যুদ্ধে যে এদিকে সবাই অংশগ্রহণ করেছে। এখন দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব বললেন যে আজকে তো সবাই আমরা বাঙালি, এটাই আমাদের জাতীয়তাবাদ। রাষ্ট্রিক জাতীয়তাবাদ একটা ভাষাভাষী গোষ্ঠীর নামে করতে চাপ দিলেন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু মারমারা বিদ্রোহ ঘোষণা করলো, চাকমারা বিদ্রোহ ঘোষণা বলে, আমরা তো চাকমা, আমরা কেন বাঙালি হতে যাব? আমার রাষ্ট্রিক পরিচয় বাঙালি হতে পারে না। অর্থাৎ এমন একটা কিছু দরকার ছিল যে আপনার নৃতাত্ত্বিক পরিচয়, যেটা আপনার অ্যানথ্রোপোলজিক্যাল পরিচয়, আইডেন্টিটি, সেইটাকে অক্ষুণ্ণ রেখে পরিপূর্ণ সম্মানের সঙ্গে একটা রাষ্ট্রিক আমব্রেলা তৈরি করার দরকার হয়ে পড়েছিল, যে আমব্রেলার নিচে সবাই সানন্দে অংশ নিতে পারে। সেইটাই হলো, সেই আমব্রেলাটাই হলো সে ঐক্যবদ্ধ, সংহতি সমৃদ্ধ একটা দেশের জন্য যে রাজনৈতিক দর্শনের দরকার ছিল, সেটাই ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। এখানে মারমা তার মারমা আইডেন্টিটি নিয়ে এখানে অংশ নিতে পারে, বাঙালি তার বাঙালিত্ব রেখেই এখানে অংশ নিতে পারে। সব মিলিয়ে ঝিলিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদটা হলো জিয়াউর রহমানের অসাধারণ, অবিস্মরণীয় রাজনৈতিক মানে দর্শন। আমরা অসাম্প্রদায়িকতার কথা যেটা বলি, সবকিছু বাংলাদেশী জাতীয়তার মধ্যে আছে। এই যে রাজনৈতিক আদর্শের কথা আপনি বলছেন, সেই রাজনৈতিক আদর্শ পরবর্তীতে মানে আমরা আর দেখিনি সেটার ছাপ, বা এই বিষয়টাতে আপনার আসলে জিয়াউর রহমানকে ধরেন নির্মমভাবে হত্যা করা হলো সেই চট্টগ্রাম সার্কিট হাউসে 30 মেতে, আপনি জানেন। এটা কেন কারা করেছিল? এটা ছিল বাংলাদেশের দুশ্মনরা করেছিল। আধিপত্যবাদের অনুচর, আধিপত্যবাদের তাবেদার, যারা বাংলাদেশকে চিরকালের জন্য তাদের পায়ের নিচে রাখতে চায়, তাদের অনুচর, তাদের দোসর, সেই দুষ্কৃতকারীদের হাতে দেশের সবচেয়ে পপুলার, আমাদের ইতিহাসে জিয়াউর রহমানের সাথে পপুলার রাষ্ট্রনায়ক আর আসে নাই। এরকম একজন মানুষকে, যিনি দেশটাকে তৈরি করতেছিলেন, কেবল দাঁড় করে ফেলছিলেন। আর 5টা বছর জিয়াউর রহমান তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরকে কাজ ছাড়িয়ে যেত, আমার দৃঢ় বিশ্বাস। কারণ মাহাথির মোহাম্মদ যে আইডিওলজি যেটা ফলো করেছেন, সেটা অনেকটা জিয়াউর রহমানের ধাঁচের। জিয়াউর রহমানের মানে মাহাথিরের অবজারভেশন, আপনি যদি মাহাথিরের অ্যাক্টিভিটিসগুলো ফলো করেন, দেখবেন যে জিয়াউর রহমানের গন্ধ পাওয়া যায় ওখানে। একই রকমের দৃষ্টিভঙ্গিতে কাজগুলো করেছিলেন, তো সেটা হতো, কিন্তু হতে দেওয়া হয়নি। তারপরে আসে সামরিক শাসন। সামরিক শাসন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার আগেই একজন নেত্রীর আবির্ভাব হলো। গৃহবধূ থেকে যিনি বাংলাদেশের, আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই পড়ে যাওয়া পতাকাটা হাতে তুলে নিলেন। একদিকে তার পরিবারকে, একটা পরিবার যে ট্রমার মধ্যে চলে গেছে, নির্মমভাবে সেই পরিবারের কর্তাকে খুন করা হয়েছে, সেই পরিবারকে রক্ষা করতে হয়েছে তাকে। নিজের দলকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা করেছিল এরশাদ সাহেব, সেই রাজনৈতিক দলটাকে অক্ষুণ্ণ রাখতে হয়েছে, অক্ষত রাখতে হয়েছে। আর দেশের মানুষকে আশা, আলো এবং গঠনমূলক প্রক্রিয়ার ভেতর দিয়ে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে চালাতে হয়েছে। এতগুলো কাজ একসঙ্গে করে তিনি 9 বছর নির্বিরাম সংগ্রাম করেছেন। তা আমি মনে করি যে জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন, যে আদর্শ, যে কর্মপদ্ধতি, তার সরাসরি প্রতিফলন ঘটেছিল বেগম খালেদা জিয়ার মধ্যে। জিয়াউর রহমান আপনার ব্যক্তি জীবনকে আসলে কতটুকু প্রভাবিত করেছে, বা আপনার যেই সাংবাদিক জীবন সেটাকে কতটুকু প্রভাবিত করেছে? আমি ব্যক্তি হিসেবে আমি বলবো যে জিয়াউর রহমানের মতো এত সহজ সরল জীবন যাপন করা মানুষ এক মৌলানা ভাসানী ছাড়া বাংলাদেশের ইতিহাসে আর কেউ আসেনি। সিম্পল। আপনি আজকের যে বিএনপির চেয়ারপারসন
তারেক রহমান সাহেবের লেখা পড়ে দেখবেন, তিনি লিখছে যে আমরা এতটাই কৃচ্ছতা সাধন করতে হতো, আব্বা যে কয়টা বেতন পেতেন, সেনাবাহিনী প্রধান বা সেনা প্রধানের মেয়ে, দেশের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, যে আব্বার ব্যবহার করা প্যান্টগুলো পুরান হয়ে গেলো, ওগুলো কেটে মা আমাদেরকে হাফ প্যান্ট বানিয়ে দিতেন, ওগুলো আমরা পরতাম। একবার ভাবতে পারেন, দেশের প্রেসিডেন্ট, সেনা প্রধান থেকে দেশের প্রেসিডেন্ট বন্ধু গেছেন তিনি, স্বাধীনতার ঘোষক থেকে 7 নভেম্বরের নায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের জনক, এতগুলো পথ পরিক্রমা গেছে। তার ঢাকা শহরে তিনি যখন মারা গেলেন, তার একটা ঠিকানাও ছিল না, তার কিছুই ছিল না, ব্যাংকে 1 টাকা না করিও ছিল না। এগুলো দিয়ে প্রমাণ হয় যে একটা মানুষ ব্যক্তি জীবনে কতটা সৎ হতে পারে। এটা আমাকে আকর্ষণ করেছিল। আরেকটা আকর্ষণ হলো তার মাতৃভূমির প্রতি প্রীতি, তার জনগণের প্রতি তার প্রীতি। তিনি এই দেশটাকে, তার এই জনগণকে নিজের আত্মার আত্মীয় মনে করতেন, অথবা নিজেকেই মনে করতেন যে তিনি যেন এই দেশের জন্যই তার জন্ম, এই দেশেরই সন্তান, অথবা দেশের জন্য তার কিছু করতেই হবে। যে স্বপ্ন বা একটা ইচ্ছা শক্তি নিয়ে বীর মুক্তিযোদ্ধা আসলে একটা বড় জায়গায় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করে নিয়ে এসেছেন, তার কতখানি পূরণ হয়েছে বা পূরণ করবার জন্য তরুণদের আসলে কিভাবে কাজ করা উচিত? বলা হয়েছে অনেক, অনেক হয়নি, অনেক কথা এখনো হয়নি বলা, কাজ অনেক হয়েছে। যদি ফ্যাসিজম না আসতো বাংলাদেশে, 15টা বছর দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই এই অন্ধকার, এই দুর্গন্ধময়, এই বিষাক্ত, এই নাগিনী কাল বলি আমি, নাগিনী কাল, সাপদের রাজত্ব ছিল। এইটা যদি বাংলাদেশের মুছে দেওয়া যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশ জিয়াউর রহমানের প্রদর্শিত পথে এগুচ্ছে। বেগম খালেদা জিয়ার 91-96 সরকার ছিল বাংলাদেশের বেস্ট গভর্নমেন্ট। তখন বাংলাদেশকে এশিয়ার ইমার্জিং টাইগার বলা শুরু হয়ে গেছিল। তারপরে আসেন আপনি 2001 থেকে 2006, এখানে বেগম খালেদা জিয়ার সরকারে মানুষের এরকম কোনো ভীতি ছিল না যে আপনাকে মিথ্যা মামলা দিয়ে খামাখা জেলে ঢুকাবে। এরকম কোনো সমস্যা তৈরি হয়নি দেশে, কখনোই না। বিনা কারণে কাউকে জেলে ঢুকে তাকে রিমান্ডে নিয়ে গুম করা, খুন করা, তারপরে আপনার আয়নাঘর বানিয়ে সেখানে আটকে রাখা, এই ধরনের বিভৎস কর্মকাণ্ড তো জিয়া রহমানের রাজনীতির যারা যুক্ত তারা কেউ কখনো করেনি জীবনে। তাই আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার হাতে বিএনপি সত্যিকার অর্থে পরিপুষ্ট রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং পরের নিশানটা ধরেছেন তারেক রহমান। তা আমি মনে করি যে তারেকের হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহ মায়া, তারেকের মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া, তারেক করেছে স্পেন জয়, তারেক করে না ভয়, তারেকের হাতে হবে নিশ্চয় অকল্যাণের ক্ষয়। কাজেই জিয়া রহমানের রাজনীতির ক্ষয় নাই। জি, খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। আসলে কবি মানুষ এবং শব্দের ভান্ডার অফুরন্ত, সেখান থেকে অল্প কিছু শব্দ আজকে আমরা শুনলাম, ভালো লাগলো। খুব ভালো থাকবেন। আমরা আজকে আমাদের পুরো আয়োজন জুড়ে শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম জিয়াউর রহমানকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। তিনি নিশ্চয়ই আমাদের আদর্শ হয়ে থাকবেন সব সময়, এবং তেমনটাই প্রত্যাশা করছে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। আজকে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতীয় ইতিহাসের, এই গুরুত্বপূর্ণ দিনে আমরা যেন জিয়াউর রহমানের মতো দেশপ্রেম, জিয়াউর রহমানের মতো মানব প্রেম এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি একটা অবিচল দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারি, সেই শিক্ষা আমাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক আসিমভের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জ্ঞান সমস্যা সৃষ্টি করলেও অজ্ঞতা তার সমাধান নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।